ভাই আমাদের দেশের মানুষেরা তো কেউ ব্যবসা করছেন বা কেউ চাকরি করছেন বা অনেকে কৃষিকাজের সাথে যুক্ত আছেন। তো আমি আজকে আপনার এখানে এসে দেখতে পাচ্ছি যে একটা ভিন্ন রকমের আপনি প্রজেক্ট তৈরি করেছেন। এখানে আপনি অ্যাকোয়ারিয়াম ফিশ চাষ করেছেন। তো এই কর্মজীবনটা আপনি কিভাবে শুরু করলেন? দেখেন, এই কর্মজীবনে আসার একটা অনেক বড় লম্বা কাহিনী আছে। এই কাহিনীটা হলো, বাবা আমাকে তারাই নিয়ে বেড়াইছিল। আমি যে দুটো খাবো সে পরিবেশটা আমার ছিল না। ফ্যামিলিটাই টোটাল দরিদ্রতার ভিতরে ছিল। কর্ম তো আমাকে একটা করে খেতেই হবে। তা আসলে যখন আপনি এই কাজটা শুরু করেছিলেন তখন আপনি কোন ক্লাসে পড়তেন? এসএসসি পরীক্ষা দিতে পারিনি। এটা আপনার 96 ব্যাচ ছিলাম আমরা অবশ্যই, কিন্তু 96-তে এসএসসি পরীক্ষা দেওয়া হলো না। পড়াশোনা করতেছি না, তখন বাবা মা একটা চাপ দিতে লাগলো যে তুমি লেখাপড়া যখন করলে না তখন অন্য কোনো কিছু একটা করে করো। কিন্তু আমার ব্রেনের ভিতরে ছিল যে আমি একটা ব্যতিক্রম কোনো কিছু করব, সবাই যা করছে এটা করব না। এখন সবার অত্যাচার মানে নির্যাতন সহ্য না করতে পেরে ভারতে চলে গিয়েছিলাম। এটা 97-তে যাওয়ার পরে একটা আপনার টেক্সটাইল মিলে ভর্তি হই, হেল্পার হিসাবে ওখানে কাজ করতে থাকি। কাজ করতে করতে আপনার একদিনকে গ্রামের দিকে গেছি বেড়াতে যেয়ে দেখি অ্যাকোয়ারিয়াম ফিশ হাউজের মধ্যে চাষ করছে। এটা দেখে আমার একদম মাথা ঘুরে যাওয়ার মতো। এটা তো একটা ব্যতিক্রম জিনিস। আর আমরা তো যেহেতু আমার বাড়ি কলারোয়া উপজেলাতে কিন্তু রুই কাতল মাছের একটা ব্যাপক ছিল। ছোটবেলা থেকে আমরা দেখেছি। তা মাছ যখন আমাদের আছে তাহলে আমরা মাছ সম্পর্কে যখন আমাদের ধারণা আছে তাহলে আমরা এটা শিখে যেতে পারলে আমার মনে হয় বাংলাদেশ একটা ব্যতিক্রম কোনো কিছু দেখাতে পারবো। চেষ্টা শুরু করে দিলাম যে কিভাবে এটা আমার ভিতরে নেওয়া যায়, কিন্তু না, এত সোজা না। এটা কেউ হলো না, কেউ ওখানে ওইটা আমি শিখি এটা চাচ্ছে না। হ্যাঁ, আসলে এই জিনিসটা ওই সময় এই প্রযুক্তিটা কেউ কাউকে দিতে চাইতো না। এখন যেমন উন্মুক্ত করে দেওয়া হয়েছে তখন আমরা সবাইকে দিতে রাজি। হ্যাঁ, আমার অভাব যেমন চলে গেছে, আরো 10 জনের অভাব চলে যাক, এটা কিন্তু আমি চাই। ওই সময় কি এরকম একটা গোড়ামি মনে হয় ছিল। এখন কিন্তু আবার সেই ভারত কিন্তু উন্মুক্ত করে দিয়েছে এই চাষ। হ্যাঁ, সবাই দেখতেছে ইউটিউবে। এখন দেখেন, ওইটা আমি 2 বছর 7 মাস লেগে গেল ওইখানে। বাড়িতে আসলাম, বাড়িতে এসে তো খালি হাত পা, সবাই মনে করছে না কিছু মনে নিয়ে আসছে। এখন অর্থ তো আর নাই, যা কিছু আয় করেছি ওইটাই মনে করেন ঘুরে ঘুরে খাইছি। আর অ্যাকোয়ারিয়াম ফিশ সম্পর্কে প্রায় 200-র উপরে, যেমন কমেট, কৈকাপ, গোল্ডফিশ, মলিফ্লাটি, গাপ্পি, এরকম 200 রকম আইটেমের উপরে ধারণা নিয়ে আসতে যে লং টাইম লেগে গেল। এবার বাসায় এসে যখন বলতেছি যে আমি এরকম রঙিন মাছের কাজ জানি, এটা শিখেছি, এটা করতে পারলে লাভ হবে, এটা অনেক দামি মাছ, সবাই বলছে পাগল। এবার একটাই ছিল একদম বাড়িতে ছিল, ভারতে গেল না, পাগল হলো। এবার যাই হোক, এটা কেউ মেনে নিল না। এবার যে কি করি, 2000 সালে ঢাকায় যেয়ে গার্মেন্টসে যেয়ে একদিনকে 2004 সালে মিরপুর 11:30 ওইখানে গেছি, একটা অ্যাকোয়ারিয়ামের দোকান দেখে সেই মনটা ভরে গেল। সেই যে 97 সালের কথাটা মনে পড়লো যে এত কষ্ট করে যে জিনিসটা শিখলাম, সেই মাছ আজকে আমি নিজে চোখে বাংলাদেশে দেখতে পাচ্ছি। ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কয়েকদিন পরে যোগাযোগটা হলো। যাক, ওনার মাধ্যম দিয়ে আমি আশ্বাস পেলাম যে হ্যাঁ, আমি যদি কোনো রকম করে চাষ করে নিয়ে যেতে পারি তাহলে ওরা আমার মাছটা কিনবে। এবং কিনার ভাবটা আমি দেখলাম এরকম, আকাশের চাঁদ যদি কেউ হাতে পাইতো যত সন্তুষ্ট। আমার মনে হয় উনি আমাকে পেয়ে ঠিক ওরকম একটা, তার থেকে আমি তার মুখ থেকে একটা এরকম কিছু দেখতেছি ওনার সাথে। এবার আমি যখন আমার কন্ট্যাক্টটা হয়ে গেলে তো আমি কি করলাম যে বাসায় চলে আসব, এরকম একটা মনোমানসিকতা চলে আসলো। 600 টাকা দিয়ে আপনার হলো 6 জোড়া এই যে গোড়ামিন মাছ এটা নিয়ে আসছিলাম। এই গোড়ামিন মাছ নিয়ে এসে একটা ছোট্ট চারিতে দেখবেন আরটিভি ভিডিও আমাদের একটা আছে আগেকার ভিডিও, যে ছোট্ট একটা কুড়ে ঘর, একটা ছোট্ট চারি, তার ভিতরে ওই মাছ এনে রাখছিলাম, তার ভিতরে ডিম ফুটাইছিলাম, ডিমটা হই নাই। তারপরে কয়েকদিন পরে আবার ওই যে ডিমটা হলো, বাচ্চাটা কি করব, কোথায় নিয়ে যাব, পুকুরে নিয়ে গেছিলাম। একটা ছোট্ট পুকুর লিজ নিয়েছিলাম জীবনে প্রথমে, আবার অল্প টাকা 900 টাকা না কত দিয়ে, খুব সময় ভুলে গেছি। হ্যাঁ, তো এই পুকুরে দিয়ে যে দেখেন বিপদে পড়ে পুকুরে গিয়েছিলাম, আর পুকুরে যেয়ে কিন্তু সেখান থেকে শুরু হলো। আজকে দেখেন কতগুলো পুকুর। ভাই আপনি আসলে ঠিক বলেছেন, আমিও আগে কখনো দেখিনি যে অ্যাকোয়ারিয়াম ফিশ পুকুরে চাষ করতে। আপনি এভাবে চাষ করেছেন পুকুরের মধ্যে, তো এটা আপনার মাথায় কিভাবে আসলো? আসলে পুকুরটা এরকম ভাবে হয়েছিল যে আমি তো চৌবাচ্চা বানাবো, আমার তো ওই পরিবেশ ছিল না। এখন ওই যে মাছটা রাখবো কোথায়, তো আমি পুকুরে নিয়ে গেলাম। দেখলাম পুকুরে অল্প টাকা দিয়ে যদি একটা পুকুর লিজ নিই তাহলে বড় একটা পুকুর পাচ্ছি, বড় জায়গায় অনেক মাছ তৈরি করতে পারবো। এখন পুকুরে এটা বাঁচবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই। তারপরে আমি রিস্ক নিয়ে পুকুরে নিয়ে গেলাম।
পুকুরে নিয়ে নামায় দেখি যে আপনার হলো 15-20 দিন পরে যে দেখি 21-22টার মতো মাছ বেঁচে আছে। এই তো যখন 15-20 দিন মানে 15-16 দিন পরে যখন যে হলো 21-22টা মাছ বেঁচে আছে, তখন কেন 21-22 বাঁচবে না, 21-22 হাজার বাঁচবে না, এটা ব্রেনের মধ্যে আসলো। কোনো কথা নেই, মাছ উৎপাদন হবে, পুকুরে চাষ হবে। আমাদের আল্লাহ তো ওদেরকে হলো গ্লাসের ভিতরে পাঠায়নি। আমি এই জিনিসটা ভারত থেকে শিখছিলাম, হাউজে চাষ করতেছে। সৃষ্টিকর্তা তাদেরকে হাউজে করে পাঠায়নি, হয় বিলে খালে নদী নালায় পাঠাইছিল। তা কেন বাংলাদেশের পানিতে হবে না? এই বাংলাদেশের মাটি পানিতে কি দোষ আছে? আসলে এতদিন কেন হয়নি? 2004 সালে আমি যখন শুরু করেছি, 2004 সাল পর্যন্ত এর আগে কি চেষ্টা করিনি মানুষ? অবশ্যই চেষ্টা করছে অ্যাকুয়ারিয়াম ফিশ বাংলাদেশে চাষ করার জন্য। তা কেন সাকসেস হয়নি? আমি একটু দেখি সাকসেস হয় কিনা। হ্যাঁ, শুরু করলাম, আসলে সহজ ছিল না। এটা আপনি যেমন বলছেন আপনি দেখেননি, আমি ওরকম দেখিনি। এই মাছ কখনো পুকুরে চাষ করে উন্মুক্ত বাজারে দিতে না। এবার শুরু করলাম জীবন যুদ্ধ। এই 2004 সাল থেকে 9 সাল পর্যন্ত 5 বছর ধরে খালি একের পর এক মাছ তৈরি করেছি, মরেছে, এটা নামাইছি, ডিম হচ্ছে, হলো মাছ পুকুরে নিয়ে গেছি, বাঁচতেছে না, এটা বাঁচতেছে না, তো আরেকটা তো বাঁচতেছে, তো তার উপরে আরেকটু চেষ্টা করে দেখি, যেটা বাঁচতেছে না ওটা বারবার চেষ্টা করে দেখি, পরে 3-4 বার দেখার পরে কিন্তু বেঁচে গেছে। এই যে বাঁচলো, এখন যে এই বাংলাদেশে দেখেন 2004 সাল থেকে 9 সালের মধ্যে কিন্তু আমরা 8টা-9টা আইটেম রেডি করে ফেলালাম, রেডি করে মার্কেটে গেছে। মার্কেটে তো সেই সুনাম ছড়াই গেল, বাংলাদেশের সুনাম কিন্তু ছড়ানো শুরু হয়েছে যে বিদেশ থেকে, বিদেশের মাছের পরে আর এত নির্ভর করতে হবে না, এখন কিন্তু বাংলাদেশে একজন চাষি তৈরি হয়েছে। তো আমি তো আনন্দে একখান। ভাই আপনি তো আগে ভাবেননি যে আপনার এই পরিচিতিটা হবে। এই পরিচিতিটা আসলে আপনার কিভাবে আসলো? আসলে পরিস্থিতিটা আমাকে এভাবে আসছে, দেখেন আমার কর্ম তো আমাকে একটা পরিস্থিতি করছে, কর্ম কিন্তু মানুষকে অনেক আগাই নিয়ে যায়, অনেক দূরে এগিয়ে নিয়ে হ্যাঁ, যায়। কিন্তু তার পাশাপাশি একটা সাপোর্ট লাগে। হ্যাঁ অবশ্যই। যেমন সাপোর্টটা আমার বড় সাপোর্ট ছিল, যে সাপোর্টটা আমি মাছ দেখি আর আমার উত্থানের মানে কোথা থেকে কোথায় এসেছি হ্যাঁ। এইটা দেখি, আর তখনই স্মরণ করি আমার আরটিভি পরিবারকে, বুঝছেন? জি। আরটিভি পরিবারে যারা RTV ছিলেন এরা ওই সময় এসে এটা ভিডিও করছিল, আচ্ছা। ভিডিও করে এটা প্রচার হয়েছিল। জি। প্রচার হওয়ার পরে মানে মানুষের যে এত ঢল আসলো এখানে, মানুষ মানে সবাই, আমার আসতেই তো মেন রাস্তা আছে, জি। তা আমার মনে হয় আমি এটাই মনে করতাম সবাই টাকা দেওয়ার জন্য আমার জন্য দাঁড়ায় আছে টাকা নিয়ে রাস্তায়। আচ্ছা আচ্ছা। তো মানে মূলত আরটিভির মাধ্যমে আপনার এটা প্রচার হয়েছে অনেক, প্রথমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরটিভি আর অন্যান্য চ্যানেল ছিল অবশ্য, আচ্ছা। হ্যাঁ, কিন্তু মূল ছিল কিন্তু আরটিভিটা প্রথমে এসেছে। প্রথমে আসছিল। ভাই আপনি তো প্রথমে 6 জোড়া ফিশ এবং একটা রিং দিয়ে শুরু করেছিলেন। বর্তমানে আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অনেকগুলো চৌবাচ্চা আছে এবং অনেকগুলো পুকুর আছে। তো এখন এই অনুভূতিটা আপনার কেমন লাগছে আসলে? আমি এটা ভাষায় বলতে পারবো না আসলে। আর এর ভিতরে কিন্তু আপনাদের অনেক অবদান আছে। জি। হ্যাঁ, এই অবদানের কারণেই কিন্তু এখানে আমি এসেছি।